রাজুক উত্তরা মডেল কলেজের 2020 সালের অনলাইন শ্রেণী কার্যক্রমে দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখা বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, দিবা শাখা। আজ আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র 10ম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতির উপরে আলোচনা করব। ইতিমধ্যে আমরা মোট 6টি পাঠ সম্পন্ন করেছি। আজ আমাদের সপ্তম এবং এই অধ্যায়ের সর্বশেষ পাঠ। আজ আমরা হারুন ট্রেডার্সের 2019 সালের তথ্যাদি বিবেচনাপূর্বক প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করব, লাভ ক্ষতি বিবরণী প্রস্তুত করব এবং বিষয় বিবরণী প্রস্তুত করব। শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বছরের প্রথম তারিখের সম্পদ ও দায়ের পরিমাণ দেয়া আছে। ইতোপূর্বে আমরা যতগুলো সমস্যার সমাধান করেছি তার প্রতিটিতেই প্রথম ও শেষ উভয় তারিখের সম্পদ দায় প্রশ্নে উল্লেখ ছিল। আজকের এই সমস্যাটি অন্যান্য পাঠের সাথে তুলনা করা হলে কিছুটা ব্যতিক্রম। আজ আমরা এখানে শেষ তারিখের কোনো সম্পদ বা কোনো দায়ের পরিমাণ উল্লেখ করিনি। বছরের শেষ তারিখে আমাদের কিছু তথ্য ধীরে ধীরে তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। নগদ জেরের পরিমাণ 10,000 টাকা এবং দেনাদার 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। মজুদ পণ্য 2,000 টাকা এবং পাওনাদার 7,000 টাকা হ্রাস পেয়েছে। এর দ্বারা কি বোঝাচ্ছে? এর দ্বারা বোঝাচ্ছে যে বছরের প্রথম তারিখে যে ব্যালেন্সটি ছিল, যে উদ্বৃত্তটি ছিল, তার সাথে এই পরিবর্তনগুলো ঘটালে আমরা শেষ তারিখের ব্যালেন্সটা পেয়ে যাব। চলতি বছরে প্রাপ্য নোটের অর্থ আদায় হয়েছে 25,000 এবং বিলের স্বীকৃতি পাওয়া গেছে 30,000 টাকা। বিলের স্বীকৃতি পাওয়া, বিলের স্বীকৃতি দেয়া, বিলের অর্থ আদায় হওয়া, বিলের অর্থ পরিশোধ হওয়া, এই লেনদেনগুলো বা অবস্থাগুলো সুনির্দিষ্ট হিসাবের উপর, প্রাপ্য নোট বা প্রদেয় নোটের উপর কি প্রভাব ফেলে তা কিন্তু আমরা জানি। প্রদেয় নোটের কোনো অর্থ চলতি বছরে পরিশোধ হয়নি, কিন্তু স্বীকৃতি প্রদান করা হয়েছে 8,000 টাকা। আমরা যখন সমাপনী মূলধন নির্ণয় করা শুরু করব তখন আমরা এই প্রতিটি তথ্যের ব্যবহার করে শেষ তারিখে সম্পদ দায় নির্ধারণ করে তবেই আমরা সমাপনী মূলধন নির্ণয় করব। বছরের মাঝামাঝি 15,000 টাকা মূল্যে আসবাবপত্র 12,000 টাকায় বিক্রি করা হয়। আসবাবপত্রের পরিমাণ হ্রাস পেয়েছে। 1 এপ্রিল 2019 তারিখে 30,000 টাকা মূল্যের যন্ত্রপাতি মালিক ব্যক্তিগতভাবে সরবরাহ করেন। একদিকে এই লেনদেনটি প্রতিষ্ঠানের জন্য অতিরিক্ত মূলধন হিসাবে বিবেচিত হচ্ছে, অপরদিকে আমার যন্ত্রপাতির পরিমাণও বৃদ্ধি করছে। পাশাপাশি এখানে চলতি বছরে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে পরিশোধ করা হয় 12,000 টাকা, যা আমরা নগদ উত্তোলন হিসেবে বিবেচনা করব, এবং ব্যবসায়ের পণ্য নিজ প্রয়োজনে ব্যবহার 3,000 টাকা। এই 3,000 টাকাকেও আমরা উত্তোলন হিসেবে বিবেচনা করব। বছরের মাঝামাঝি 1 জুলাই 2019 তারিখে ঋণ পরিশোধ করা হয়েছে 20,000 টাকা। ঋণের পরিমাণ কমে আসবে শেষ তারিখে। মূলধনের উপর 8% এবং উত্তোলনের উপর 6% সুদ ধার্য করার কথা বলা হয়েছে। পাশাপাশি স্থায়ী সম্পদের উপরে 5% অবচয় ধার্য করতে বলা হয়েছে। আমরা আগেই বলেছিলাম আমরা প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করব এই তথ্যগুলো ব্যবহার করে, লাভ ক্ষতি বিবরণী প্রস্তুত করব এবং বৈষয়িক বিবরণী প্রস্তুত করব। চলো আমরা সর্বপ্রথম প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় শুরু করি। স্ক্রিনে আমরা অলরেডি
প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় অবস্থায় দেখতে পাচ্ছি, তবুও আমরা ধীরে ধীরে প্রথম ও শেষ তারিখের মূলধনগুলো প্রশ্ন থেকে কিভাবে এখানে লিপিবদ্ধ হয়েছে তা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। প্রথম তারিখে হাতে নগদ 15,000 আর নগদ জেরের পরিমাণ 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে শেষ তারিখে হবে 25,000। দেনাদার 45,000 ছিল, যার সাথে 5,000 বৃদ্ধি পেয়েছে, তাহলে শেষ তারিখে হবে 50,000। পাওনাদার 7,000 টাকা হ্রাস পেয়েছে, শেষ তারিখে হবে 15,000। মজুদ পণ্য 2,000 টাকা হ্রাস পেয়েছে, শেষ তারিখে হবে 10,000। চলতি বছরে প্রাপ্য নোটের অর্থ আদায় হয়েছে 25,000। প্রাপ্য নোট বছরের শুরুতে 30,000 ছিল, 25,000 আদায় হওয়াতে কমে গিয়ে 5,000 স্বীকৃতি দিয়ে পাওয়া গেছে 30, তাহলে 5,000 এবং 30 সব মিলিয়ে 35,000। প্রদেয় নোটের কোনো অর্থ চলতি বছরে পরিশোধ হয়নি, কিন্তু স্বীকৃতি প্রদান করা হয়েছে 8,000। বছরের শুরুতে প্রদেয় নোট ছিল 25,000, স্বীকৃতি প্রদান করা হয়েছে 8, সব মিলিয়ে হলো 33,000। আমরা এই পর্যন্ত তথ্যগুলোকে একটু চিহ্নিত করে নিই। হাতে নগদ প্রথম তারিখে 15,000 এবং শেষ তারিখে 25,000। দেনাদার 5,000 বৃদ্ধি পেয়েছে, তাই 45 এবং 5 যোগ করে হলো 50,000। বাম দিকে পাওনাদার বছরের শুরুতে 22,000 টাকা ছিল, 7,000 টাকা হ্রাস পেয়েছে, হ্রাস পেয়ে শেষ তারিখে 15,000। প্রাপ্য নোট বছরের শুরুতে 30,000 ছিল, যা থেকে আমরা 25,000 টাকা আদায় করেছি। 30 থেকে 25,000 বাদ দিলে 5,000, তার সাথে 30,000 নতুন করে স্বীকৃতি পেয়েছি, 5 এবং 30 যোগ করে 35,000। প্রদেয় নোটের কোনো অর্থ আমরা পরিশোধ করিনি, কিন্তু 8,000 টাকা নতুন করে স্বীকৃতি দিয়েছিলাম, তাই 25 এবং 8,000 যোগ করে 33,000। চলো এবার আমরা আবার প্রশ্নে ফিরে যাই। বছরের মাঝামাঝি 15,000 টাকা মূল্যের আসবাবপত্র 12,000 টাকায় বিক্রি হয়েছে। কত টাকায় বিক্রি হয়েছে তা আমাদের জন্য বিবেচ্য না। আর আসবাবপত্র 50 থেকে 15,000 বিক্রি করাতে শেষ তারিখের ব্যালেন্স দাঁড়াবে 35,000 এবং যন্ত্রপাতি 30,000 ক্রয় হয়েছে, 40 এবং 30,000 70,000। চলো আমরা এই তথ্যটুকু দেখে নিই। মজুদ পণ্য, এটা মিস হয়ে গিয়েছিল। মজুদ পণ্য আমাদের বছরের শুরুতে 12,000 ছিল এবং আমরা 2,000 টাকা বছরান্তে হ্রাস পেয়েছে, তাই 12 থেকে কমে 10,000 হলো। যন্ত্রপাতি 40,000, নতুন ক্রয় করা হয়েছে 30, 40 এবং 30,000 যোগ করে 70,000। আসবাবপত্র 50,000 বিক্রয় করা হয়েছে, 15,000 টাকা মূল্যের আসবাবপত্র বাদ দিয়ে শেষ তারিখে 35,000। আমরা আবার একটু প্রশ্নে ফিরে যাই। 10% বিনিয়োগ প্রথম তারিখে 50,000, কিন্তু আমাদের 31 তারিখে যে তথ্যগুলো আমাদেরকে জানানো হয়েছে প্রশ্নে, সেখানে কোথাও বিনিয়োগ সম্পর্কে কিছু বলা নেই, তাই আমরা বিনিয়োগকে প্রথম এবং শেষ তারিখে একই অ্যামাউন্ট লিপিবদ্ধ করব। ঋণ 40,000, বছরের মাঝামাঝি 20,000 পরিশোধ হয়েছে, তাহলে অবশিষ্ট রইল 20,000। সম্পদ পাশে বিনিয়োগ শুরুতে এবং শেষ উভয় তারিখেই 50,000 50,000। বাম দিকে দায় পাশে প্রথম তারিখে 40,000 ঋণ এবং 20,000 পরিশোধ হওয়ার কারণে শেষ তারিখে 40 থেকে 20,000 বাদ দিয়ে অবশিষ্ট রইল 20,000। আমরা সকল সম্পদ এবং দায়সমূহ প্রশ্নের নির্দেশনা অনুযায়ী লিপিবদ্ধ করলাম। এবার আমরা প্রথম ও শেষ তারিখের সম্পদ পাশে সমষ্টি নির্ণয় করেছি 2,42,000 এবং 2,75,000 যথাক্রমে। এই দুটি যোগফল আমরা দায় পাশেও বসিয়েছি। এবার এই যোগফল থেকে প্রথম তারিখের দায় বাদ দিলে এবং শেষ তারিখের সম্পদের সমষ্টি থেকে শেষ তারিখের দায়ের সমষ্টি বাদ দিলে আমাদের প্রারম্ভিক মূলধন দাঁড়াচ্ছে 1,55,000 এবং সমাপনী মূলধন দাঁড়াচ্ছে 2,07,000।
আশা করি আমরা সবাই এই প্রারম্ভিক এবং সমাপনী মূলধন, বিশেষত সমাপনী মূলধন নির্ণয় করাটা যা আমাদের জন্য নতুন ছিল, আমরা বুঝতে পেরেছি। এবার আমরা প্রশ্নের দ্বিতীয় রিকোয়ারমেন্ট লাভ ক্ষতি বিবরণীতে আসলাম। এইমাত্রই আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করেছি 1,55,000, যা বাম দিকে বসিয়েছি, এবং সমাপনী মূলধন নির্ণয় করেছিলাম 2,07,000, যা আমরা লাভ ক্ষতি বিবরণীর ডান দিকে বসিয়েছি। শিক্ষার্থীরা, আমাদের অবশ্যই মনে আছে মালিক 30,000 টাকা মূল্যের যন্ত্রপাতি প্রতিষ্ঠান এনেছে, যা আমরা অতিরিক্ত মূলধন হিসেবে বাম দিকে বসিয়েছি। মালিকের ব্যক্তিগত খরচ প্রতিষ্ঠান থেকে পরিশোধ করা হয়েছিল 12,000 টাকা, যা আমরা নগদ উত্তোলন হিসেবে ডান দিকে বসিয়েছি, এবং মালিক 5,000 টাকার পণ্য নিজ প্রয়োজনে ব্যবহার করেছেন, তাও আমরা ডান দিকে পণ্য উত্তোলন নামে লিপিবদ্ধ করলাম। এবার 12 এবং 5,000 যোগ করে হচ্ছে আমাদের 17,000। আমরা আবার একটু প্রশ্ন থেকে ঘুরে আসি। আমাদের মূলধনের উপর 8% এবং উত্তোলনের উপরে 6% সুদ ধার্য করতে হবে। ঋণের উপর 8% হারে সুদ গণনা করতে হবে। বিনিয়োগের উপর 10% হারে সুদ গণনা করতে হবে। আমাদের এই অঙ্কে মোট 4টি সুদ গণনা করতে হবে, যার মধ্যে 2টি সুদ হচ্ছে আমাদের জন্য আয় এবং 2টি সুদ হচ্ছে আমাদের জন্য ব্যয়। মূলধনের সুদ এবং ঋণের সুদ হচ্ছে আমাদের জন্য ব্যয়, উত্তোলনের সুদ এবং বিনিয়োগের সুদ হচ্ছে আমাদের জন্য আয়। চলো আমরা এই সুদগুলো গণনা করে লাভ ক্ষতি বিবরণীতে কিভাবে বসানো হলো তা একটু দেখে নিই। শিক্ষার্থীরা, আমরা মনে রাখবো আমাদের বিনিয়োগ 50,000, ঋণ 40,000, যা অর্ধেক বছর মাঝামাঝি সময় পরিশোধ হয়েছে। মূলধন, প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনটি আমাদের 1 এপ্রিল তারিখে আনা হয়েছে। আর নগদ উত্তোলনের উপরই আমরা 6% সুদ ধার্য, পণ্য উত্তোলনের উপরে আমরা কোনো সুদ গণনা করব না। সর্বপ্রথম মূলধনের সুদ 1,55,000-এর 8%, যা হচ্ছে আমাদের 12,400, এবং 30,000-এর 8% হারে 9 মাসের সুদ হচ্ছে 1,800, সব মিলিয়ে 14,200 টাকা। ডান দিকে 12,000 টাকা নগদ উত্তোলন, যার 6%, 6 × 72, 720 টাকার অর্ধেক। আমরা অবশ্যই জানি উত্তোলিত টাকার যেহেতু এখানে কোনো সময় উল্লেখ নেই, তাই আমরা গড় হারে 6 মাসের সুদ এখানে গণনা করেছি। উত্তোলনের সুদের উপরে 360 টাকা। বিনিয়োগ বছরের শুরুতে 50,000 টাকা ছিল, যার উপরে 10% হারে 5,000 টাকা বিনিয়োগের প্রাপ্য সুদ নামে আমরা ডান দিকে লিপিবদ্ধ করলাম। ঋণের সুদ 20,000 বছরের মাঝামাঝি পরিশোধ হয়েছিল, আর অবশিষ্ট 20,000 বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যমান ছিল। 20,000 টাকা 8%, 8 দুগুণে 1,600 টাকা হচ্ছে আমাদের পূর্ণ বছরের সুদ, এবং বাকি 20,000 টাকার 8% হারে 8 দুগুণে 1,600-র অর্ধেক হচ্ছে 800, তাহলে 1,600 এবং 800 যোগ করে হলো 2,400 টাকা। চলো এবার আমরা আবার একটু প্রশ্ন থেকে ঘুরে আসি। আমাদের সর্বশেষ সমন্বয় স্থায়ী সম্পদের উপরে 5% অবচয় ধার্য করতে বলা হয়েছে, আর আমাদের কাছে স্থায়ী সম্পদ আছে 2টো, যন্ত্রপাতি এবং আসবাবপত্র। আসবাবপত্র 50,000 থেকে 15,000 বিক্রি হয়ে গেছে মাঝামাঝি, যদিও সময় উল্লেখ আছে, এটা আমরা বিবেচনা করব না। ইতিপূর্বেই আমরা শিখেছি যে বিকৃত কোনো স্থায়ী সম্পদের উপর আমরা অবচয় গণনা করব না, যদিও সময় উল্লেখ থাকুক না কেন। তাহলে আসবাবপত্র 50,000 থেকে 15,000 বাদ দিলে 35,000-এর 5%, আর যন্ত্রপাতি 40,000-এর 5% পূর্ণ বছরের অবচয় হবে, এবং যেই নতুন যন্ত্রপাতি মালিক ব্যবসায় সরবরাহ করেছেন 30,000, তার উপর আমরা 9 মাসের অবচয় গণনা করব। চলো এবার আমরা লাভ ক্ষতি বিবরণীতে এই দুটো অবচয় দেখে নিই। সর্বপ্রথম যন্ত্রপাতি
40,000, 40,000 5%, 4×5 = 20, 2,000 টাকা এবং 30,000-এর উপর 5% হারে 9 মাসের অবচয় 1,125 টাকা। সব মিলিয়ে যন্ত্রপাতির অবচয় 3,125 টাকা। এরপর আসবাবপত্রের অবচয় 35,000-এর 5%, 1,750 টাকা। সব মিলিয়ে আমাদের অবচয়ের পরিমাণ দাঁড়ালো 4,875 টাকা। আমরা লাভ ক্ষতি বিবরণীতে সকল প্রয়োজনীয় দফাসমূহ লিপিবদ্ধকরণ শেষ করলাম। এবার আমরা ডান দিকের যে যোগফল 2,29,360 টাকা নির্ণয় করলাম, একই যোগফল আমরা বাম দিকে লিপিবদ্ধ করলাম। এবার এই যোগফল থেকে বাম দিকে যে আমাদের প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, ঋণের বকেয়া সুদ এবং অবচয়ের সমষ্টি বাদ দিয়ে আমরা নিট লাভ নির্ণয় করলাম 22,885 টাকা। আশা করি লাভ ক্ষতি বিবরণী প্রস্তুতের যে ধারাবাহিক বর্ণনা এবং আলোচনা আমরা অনুধাবন করতে পেরেছি। চলো এবার আমরা আমাদের তৃতীয় রিকোয়ারমেন্ট বৈশ্বিক বিবরণীতে এসে পৌঁছালাম। আমরা শেষ তারিখে সম্পদ ও দায়সমূহ লিপিবদ্ধ করব। চলো এবার আমরা একটু সমাপনী সম্পদ ও দায়সমূহ এখান থেকে দেখে নিই। ডান দিকে আমাদের হাতে নগদ 25,000, দেনাদার 50,000, প্রাপ্য নোট 35, মজুদ পণ্য 10,000। বাম দিকে পাওনাদার 15,000। শেষ তারিখে আমরা সবাই শেষ তারিখে সমাপনী তারিখের কলামের দিকে দৃষ্টি রাখব। প্রদেয় নোট শেষ তারিখে 33,000। আমি চলতি সম্পদ ও চলতি দায়গুলো তোমাদেরকে পড়ে শোনালাম। চলো এবার আমরা ধীরে ধীরে এই চলতি সম্পদ ও দায়সমূহকে বসানো লক্ষ্য করি। সর্বপ্রথম বাম দিকে সম্পদ পাশে হাতে নগদ 25,000, দেনাদার 50,000, পাওনাদার ডান দিকে 15,000, বাম দিকে প্রাপ্য নোট 35,000, ডান দিকে প্রদেয় নোট 33,000, বাম দিকে মজুদ পণ্য 10,000। এবার আমরা একটু লাভ ক্ষতি বিবরণী থেকে ঘুরে আসি। লাভ ক্ষতি বিবরণীর বাম দিকে ঋণের বকেয়া সুদ 2,400 টাকা, যা আমাদের চলতি দায়, এবং ডান দিকে বিনিয়োগের প্রাপ্য সুদ 5,000 আমাদের চলতি সম্পদ। চলো আমরা এটাকে বসিয়ে দিই। বিনিয়োগের প্রাপ্য সুদ বাম দিকে 5,000 এবং ডান দিকে ঋণের বকেয়া সুদ 2,400 টাকা। মোট চলতি দায় দাঁড়ালো 50,400 টাকা এবং মোট চলতি দায় চলতি সম্পদের সমষ্টি বাম দিকে 1,25,000 টাকা। চলো আমরা আবার শেষ তারিখে সম্পদ দায় থেকে সম্পদ ও দায়গুলো দেখে নিয়ে বিষয় বিবরণীতে বসানোর প্রক্রিয়াটাকে বুঝে নেই। আমরা চলতি সম্পদের পর বিনিয়োগ 50,000 এবং দীর্ঘমেয়াদী দায় শেষ তারিখে ঋণ 8% ঋণ 20,000, এই দুটোকে বিষয় বিবরণীতে দেখে নেই। বাম দিকে সম্পদ পাশে 10% বিনিয়োগ 50,000 সরাসরি আমরা তৃতীয় কলামে বসিয়েছি এবং ডান দিকে 8% ঋণ 20,000 বসিয়েছি। 50,400 এবং 20,000 যোগ করে আমার মোট দায় দাঁড়ালো 70,400 টাকা। আমরা আবার একটু শেষ তারিখের দুটো স্থায়ী সম্পদ আমাদের এখন অবশিষ্ট রয়েছে, যন্ত্রপাতি 70,000 এবং আসবাবপত্র 35,000। আমরা অবশ্যই স্ক্রিনে ডান পাশে সমাপনী সম্পদের দেখতে পাচ্ছি যন্ত্রপাতি 70,000 এবং আসবাবপত্র 35,000। চলো এবার আমরা এটা বিষয় বিবরণীতে দেখে নিই। যন্ত্রপাতি 70,000, যার থেকে আমরা পুঞ্জীভূত অবচয় আমরা একটু লাভ ক্ষতি বিবরণী থেকে দেখে আসি। যন্ত্রপাতির অবচয় হচ্ছে 3,125 টাকা এবং আসবাবপত্র হচ্ছে 1,750 টাকা। বাম দিকে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি
বাম দিকে যন্ত্রপাতির অবচয় 3125 এবং আসবাবপত্রের অবচয় হচ্ছে 1750 টাকা। পুঞ্জীভূত অবচয় নামে যন্ত্রপাতি থেকে 3125 টাকা বাদ দিয়ে অবশিষ্ট রইল 66,875 টাকা। আসবাবপত্র 35,000 টাকা, যার থেকে আমরা পুঞ্জীভূত অবচয় নামে অবচয় 1750 বাদ দিয়ে দিলাম, অবশিষ্ট রইল 33,250 টাকা। যন্ত্রপাতি এবং আসবাবপত্রের দুটো ব্যালেন্স যোগ করে আমাদের মোট স্থায়ী সম্পদ দাঁড়ালো 1,125,000 টাকা। চলো আমরা আবার একটু লাভ ক্ষতি বিবরণী থেকে ঘুরে আসি। লাভ ক্ষতি বিবরণী বাম দিকে প্রারম্ভিক মূলধন 1,55,000, অতিরিক্ত মূলধন 30,000, মূলধনের সুদ 14,200 এবং নিট লাভ 22,885 টাকা। এই চারটি ফিগার আমরা যোগ করব মালিকানা সত্ত্বের আন্ডারে। প্রারম্ভিক মূলধন আমরা স্ক্রিনের ডান দিকে লক্ষ্য করি সবাই শিক্ষার্থীরা। প্রারম্ভিক মূলধন 1,55,000, অতিরিক্ত মূলধন 30,000, মূলধনের সুদ 14,200, নিট লাভ 22,885 টাকা। আমরা অবশ্যই লক্ষ্য করেছি যে এই চারটি ফিগারই আমরা লাভ ক্ষতি বিবরণী থেকেই পেয়েছি। এবার এই চারটি ফিগারের সমষ্টি হচ্ছে 2,22,085 টাকা। চলো আমরা আবার একটু লাভ ক্ষতি বিবরণীতে যাই। লাভ ক্ষতি বিবরণীর ডান দিকে উত্তোলনের সমষ্টি 17,000 টাকা এবং উত্তোলনের সুদ 360 টাকা। এই দুটো আমরা জানি মূলধন থেকে বাদ দিতে হয়। উত্তোলন 17,000 টাকা, 2,22,085 থেকে বাদ দিয়ে অবশিষ্ট রইল 2,05,085 এবং তার থেকে উত্তোলনের সুদ 360 টাকা বাদ দিয়ে অবশিষ্ট রইল সমাপনী মূলধন 2,04,725 টাকা। আমরা প্রশ্নে থাকা বা যদি আমরা বলি শেষ তারিখে সম্পদ দায় এবং লাভ ক্ষতি বিবরণীতে থাকা সকল তথ্য আমরা বৈষয়িক বিবরণীতে লিপিবদ্ধকরণ দেখলাম। এবার আমরা চলতি সম্পদ 1,25,000, বিনিয়োগ 50,000 এবং মোট স্থায়ী সম্পদ 1,125 টাকার সমষ্টি নির্ণয় করলাম। মোট সম্পদ 2,75,125 টাকা। এবার আমরা ডান দিকের যোগফল নির্ণয় করলাম। মোট দায় 70,400 টাকা এবং সমাপনী মূলধন 2,04,725 টাকা। দুটোর সমষ্টিও হচ্ছে 2,75,125 টাকা। অতএব আমরা আবার প্রমাণ করলাম যে মোট সম্পদের পরিমাণ মোট দায় ও মালিকানা সত্ত্বের সমষ্টির সমান হয়। শিক্ষার্থীরা, সবাইকে আমাদের এই 10ম অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একতরফা দাখিলা পদ্ধতি সম্পন্ন করার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি আমরা সবাই এই অধ্যায়ের সবগুলো পাঠ খুব মনোযোগের সাথে শুনেছি, অনুধাবন করেছি এবং পাঠ্য বইয়ে থাকা আমাদের উদাহরণ এবং অনুশীলনী সমূহ আমরা সমাধান করছি। সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। পরবর্তী পাঠে নতুন একটি অধ্যায় নিয়ে আবার তোমাদের সাথে মিলিত হব। আল্লাহ হাফেজ।